নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি শুরু করেছেন তিনি? আজকে একাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্ট মাতিয়ে রেখে দিচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভয়ে তৃণমূল কংগ্রেসের যে 20 জন সাংসদ রয়েছে, যাদেরকে অনেকে গদ্দার তকমা দিয়েছেন, তারা তো পার্লামেন্ট ছেড়ে বাইরে বেরোতেই পারছেন না। যে কোনো মুহূর্তে মিডিয়ারা প্রশ্ন করে নিতে পারেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের বিরুদ্ধে এটা কি করছে। দেখাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই সাহসী পদক্ষেপ, একাই পার্লামেন্টকে মাতিয়ে রাখা। তাছাড়া আমি আপনাদেরকে এই এপিসোডেই দেখাবো যে শিউলি সাহা, তৃণমূল কংগ্রেসের অন্যতম এক বিধায়ক, যিনি টিকিটে জেতার পরেই হঠাৎ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মেরেছিলেন। এমনটাই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী যারা বিধায়ক রয়েছে তারা। সেই শিউলি সাহা আজকে আতঙ্কে ভুগছেন। তার এগেনস্টেই যে কোনো সময় ডিম থেরাপি হয়ে যেতে পারে। বিশেষ করে কাজল শেখ নানুরে পৌঁছানোর পরে যেভাবে তার এগেনস্টে ডিম থেরাপি হয়েছিল, এটা দেখার পরে আরো শিউলি সাহা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তিনি এখন বাধ্য হয়ে বিজেপির কাছে নিজের প্রোটেকশনের দাবি করেছেন। কি বলেছেন শিউলি সাহা আমি আপনাদেরকে শোনাবো। কিভাবে আতঙ্কে ভুগছেন শিউলি সাহা সেটাও আমি আপনাদেরকে শোনাবো। এছাড়াও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের জন্য আরো একটি দুঃখের খবর এসেছে মালদা থেকে। মালদার একটি পঞ্চায়েতে অনাস্থা আনা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর সেখানে অনাস্থায় জয় লাভ করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এছাড়াও পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি বলেছিল যে ভয় আউট ভরসা ইন, কিন্তু এটা যে একেবারেই আজকের দিনে একটা জুমলায় পরিণত হয়ে গেছে তার আরো একটি জলজান্ত উদাহরণের ভিডিও আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো, যেখানে মানুষের বাড়িতে কিভাবে ছাড়খাড় করা হচ্ছে, কিভাবে গুন্ডামি করা হচ্ছে, কিভাবে তার গাড়ি সমস্ত কিছু ভাঙচুর করা হচ্ছে। এবং এই ভিডিওটি এখন বর্তমানে প্রচার পাওয়ার পরও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ছাত্র আন্দোলনের নামে যদি কেউ রাস্তায় নামে গুন্ডা দমন আইন প্রয়োগ করতে পারলেও এদের বিরুদ্ধে কেন গুন্ডা দমন আইন প্রয়োগ হচ্ছে না, সেটা নিয়েও একটা বিস্তারিত প্রশ্ন উঠে যাচ্ছে আজকের পশ্চিমবঙ্গে। তাছাড়া আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গে যে মাননীয় মুখ্যমন্ত্রীর জনতার দরবার বলে একটি বিশেষ অধিবেশন তিনি প্রত্যেক সোমবার বসিয়ে থাকেন। সেই জনতার দরবারে আসলে নাকি জনতাদের কথাই শোনা হয় না, এমনটাই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের বেশ কিছু নাগরিক। আমি আপনাদেরকে শোনাবো আজকের এই ভিডিওতে, এই এপিসোডে। এছাড়াও মিড ডে মিলে অবশেষে প্রচন্ড মানুষের বিতর্কের পরে এবং সম্ভবত ককরোচ জনতা পার্টির চারিদিকে যে প্রভাব ছড়িয়ে পড়ছে সেটার জন্যই আবার পুনরায় বাচ্চাদের পাতে ডিম কিন্তু ফিরে গেল। সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন প্রথমেই দেখা যাক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইন্টারেস্টিং ভিডিও। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাল একা যে কাজটি করেছেন পার্লামেন্টে, সেই কাজটিতে সত্যি আজকে বাহবা তো তিনি কুড়াচ্ছেন এবং অনেকেই যারা পজিটিভ থিঙ্কিং নিজেদের মধ্যে রাখেন তারা বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে শেখা উচিত একটা মানুষ বয়সের এই পর্যায়ে পৌঁছানোর পরেও নিজের মনে কিংবা নিজের রাজনীতির মধ্যে কতটা স্বচ্ছতা থাকলে ভারতীয় জনতা পার্টির এগেনস্টে একা এইভাবে পার্লামেন্টে প্রোটেস্ট করতে পারে। আর উল্টো দিকে ওই যে 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেসের, যারা প্রথম সায়নী ঘোষের মতো সাংসদ হওয়ার পরেও কি এমন লোক থাকতে পারে যে জেনারেশন জি এর কথা চিন্তা না করে আজকে পার্লামেন্টে ভারতীয় জনতা পার্টি কিংবা এনডিএর কোলে গিয়ে বসে পড়ে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করার পরেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, যেখানে একাই তিনি মাত করে রেখে দিলেন গতকালের লোকসভা অধিবেশন। দেখুন। 20 गड्ढा देखो, इसका पिक्चर लेके आया है। 20 गड्ढा का पिक्चर उधर अंदर में है। 20 गड्ढा पार्लियामेंट में मौजूद है। क्या करना चाहिए सर इनके साथ? अरे देखो ना, गद्दार गद्दार लोग को क्या करना चाहिए इनके साथ? गद्दार 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 क्या करना चाहिए इनके साथ? একেবারে একটা সাধারণ কর্মীর মতো গলায় একটা ব্যানার লাগিয়ে 20 জন এনসিপিআই সাংসদের ছবি দিয়ে তাদেরকে গদ্দার তকমা দিয়ে এইভাবে স্লোগান তুলছেন একাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং এটা মিডিয়ার মাধ্যমে আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছে, গোটা ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যেও ছড়িয়ে গিয়েছে যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে এমন একজন কলকাতার সাংসদ রয়েছেন বা পশ্চিমবঙ্গের সাংসদ রয়েছেন, যিনি নিজের দলের সাংসদদের বিরুদ্ধে এইভাবে স্লোগান তুলেছেন। আজকে সকলের শেখা উচিত এবং এটাও আজকে বোঝা উচিত যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে কোন রকমের দুর্নীতি কখনো থাকতেই পারে না। যদি থাকতো তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতক্ষণে ইডি, সিবিআই কিংবা ইনকাম ট্যাক্সের ডাক পেয়ে যেতেন। আর উল্টো দিকে 20 জন এনসিপিআই সাংসদ, তাদের দেখা উচিত, এই বয়স্ক মানুষটার দিকে তাকানো উচিত, যারা নিজের জীবনের রাজনৈতিক ক্যারিয়ারের ডিম থেকে ফুটে বাইরে পর্যন্ত বেরোতে পারলেন না। সেই প্রথমবারের সাংসদ সায়নী ঘোষ থেকে রচনা বন্দ্যোপাধ্যায় থেকে বর্ধমানের শর্মিলা সরকার থেকে সকলেই আজকে মাত্র নির্বাচনে হেরে যাওয়ার তার দল 2 মাসের মধ্যেই চলে গেল এনসিপিআই নামে একটি দলে, যেটা আবার
এনডিএর কোলে বসে রয়েছে। এদের দেখে শেখা উচিত যে প্রকৃতভাবে রাজনীতি করতে গেলে এবং প্রকৃতভাবে মানুষের যে ভোট রয়েছে সেই ভোটটার মূল্য দিতে গেলে কি ধরনের কারুকার্য করতে হয়। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই আজকে হয়তো একা থাকতে পারেন, কিন্তু প্রত্যেকটা মানুষের যারা পজিটিভ থিঙ্কিং রাখে নিজেদের মধ্যে তাদের আশীর্বাদ পাচ্ছেন এবং তাদের শুভকামনাও পাচ্ছেন। তারা সকলেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটা শেয়ার করে তার জন্য শুভকামনা করছেন। আর এদিকে দিল্লিতে যখন এই অবস্থা, যখন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ওই 20 জন তথাকথিত এনসিপিআই সাংসদদের কার্যত ঘুম উড়িয়ে দিয়েছে, তাদেরকে পার্লামেন্ট থেকে বেরোতেই পর্যন্ত দিচ্ছেন না, যেভাবে তিনি চেঁচামেচি করছেন সেই জায়গাতে, এবং মিডিয়া পার্সন বসেই রয়েছে যে কখন তারা বেরোবে এবং তাদের প্রতিক্রিয়া নেব, আর তাদের এই মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়ার কোনো রকম মুখ নেই। তাই জন্য তারা যখন বেরোতে পারছে না, এদিকে পশ্চিমবঙ্গের মধ্যে আরো এক তৃণমূল কংগ্রেসের নিজেদেরকে ঘোষণা করা বিদ্রোহী বিধায়ক শিউলি সাহা, তিনি গতকাল একটি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি নিজের কাজ করতে চান এবং নিজের জায়গায় পৌঁছিয়ে মানুষের নাকি সেবা করতে চান। তার জন্য তিনি আশঙ্কা প্রকাশ করছেন তার যে নির্বাচনী কেন্দ্র রয়েছে সেখানে গেলে তার উপরে ডিম থেরাপি হতে পারে। তিনি ভয় পাচ্ছেন, আর এই ভয়টা পাওয়াই স্বাভাবিক। যেভাবে নানুরে কাজল শেখের মতো বাহুবলী নেতার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে যায়, যখন বারুইপুরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাচ্চা মেয়েটির বাড়িতে যায়, তখন যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একেবারে ছুটে ছুটে গাড়িতে উঠতে হয়, সায়নী ঘোষকে গদ্দার স্লোগান শুনতে হয়, তখন শিউলি সাহার মনের মধ্যেও এই যে ভয়টি রয়েছে এই ভয়টি অত্যন্ত স্বাভাবিক। আর এই ভয়টি পাওয়ার পরে শিউলি সাহা তিনি এখন ওই বিজেপি দলের নেতাদের কাছেই আগামী দিনে যাতে তিনি সুরক্ষার মধ্যে থাকতে পারেন তার জন্য কাকুতি মিনতি করছেন। আমি শোনাবো আপনাদেরকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিধায়ক শিউলি সাহা তিনি কি আশঙ্কা প্রকাশ করেছেন, দেখুন। এটা তো আমারও কষ্ট যে আমি কেশপুর যেতে পারছি না। বাংলার পরিস্থিতি যেটা দেখছেন আমরা, যেটা আমি আপনার মধ্যে এখন আমার বক্তব্যটা শুনলেন না, আমি এইটুকুই বলতে আজকে দৌড়ে এসেছিলাম, সেটা মন্ত্রীর সামনে। আমিও এই দপ্তরে একটা সময় কাজ করেছি, যে আমাদের কাজ করার সুযোগ দেওয়া হোক। শুধু মুখে বললে হবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ডাকলে হবে না, আমাদের মঞ্চে ডেকে পুষ্প দিয়ে অভ্যর্থনা সম্মান জানালে হবে না। কোথায় বাধা ভুল ত্রুটি যদি কেউ করে থাকে আইনানুগ ব্যবস্থা হচ্ছে, কিন্তু কিছু উৎসাহী মানুষ রাতারাতি যারা একদম ঝান্ডা ধরে নিয়েছে, আমি আগেও বলেছি এখনো বলছি, তারা গেলেই ডিম ছুড়বো, তারা ফোনে হুমকি দিচ্ছে, আসবেন না, কেউ কেউ চাইছে, সুযোগ সন্ধানীরা রাস্তায় নেমে গেছে। এটাকে তো পুলিশ প্রশাসন কন্ট্রোল করুক। না না শিউলি দেবী, দেখুন হিন্দিতে একটা কথা রয়েছে, আপনারা কেউ গায়ে মাখবেন না, আমি আপনাদেরকে বলছি না, কিন্তু হিন্দিতে একটা উদাহরণ রয়েছে ধোবিকা, বাকিটা আমি বললাম না, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এখন এই অবস্থায় সম্ভবত শিউলি সাহাদের মতো মানুষদের হয়ে গিয়েছে না ঘাড়কা না ঘাটকা। আজকে এনারা আশঙ্কা প্রকাশ করছেন যে তাদের সঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু যদি আজকে এনারা নিজেদের পথে ঠিক থাকতেন তাহলে এই আশঙ্কা প্রকাশ হতো না। শিউলি দেবী তিনি ভয় পাচ্ছেন না যে বিজেপির কোনো কর্মকর্তা তাদের উদ্দেশ্যে ডিম মারবেন, শিউলি দেবী ভয় পাচ্ছেন সাধারণ ভোটারদের, শিউলি দেবী ভয় পাচ্ছেন যে কেশপুরে গেলেই তিনি যদি সাধারণ ভোটারদের আগ্রাসনের শিকার হয়ে যান, তারা তাদের যদি ভোট ফেরত চেয়ে পাঠায়। এই তো কিছুদিন আগে নিজেদেরকে বাহুবলী বলা কাজল শেখ নানুরে নিজের জায়গায় ডিম থেরাপির শিকার হয়ে গেলেন। তিনি এনডিএ সরকারের এখন শরণাপন্ন, এটা সকলেই জানেন। নাম হয়তো ঋতব্রত শিবির রেখেছেন, কিন্তু যেভাবে তারা বিরোধী দলের কাজ করছে সেটা সকলেই বুঝে গিয়েছেন যে পশ্চিমবঙ্গের সরকার পক্ষদের একটা আশীর্বাদ তাদের মাথায় কিন্তু রয়েছে। তারপরেও বেশ কিছু জনতা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে এমনকি বিজেপির যারা লড়াকু কর্মী রয়েছে তারাও কিন্তু এদেরকে পছন্দ করছে না। তাই জন্য ডিম থেরাপির শিকার হয়ে যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোতে পারছেন না, 2-4টে ফেসবুকে পোস্ট করছেন এবং কমেন্ট সেকশনটাকে রেস্ট্রিকশন করে রেখে নিজেদের ঘনিষ্ঠ যারা রয়েছে তাদেরকেই শুধু কমেন্টসে জিন্দাবাদ স্লোগান দিলে নিজেদের মুখটা কখনোই চকচকে হবে না এবং মানুষের কাছে কখনোই নিজেদেরকে জাস্টিফাই করতে পারবেন না। আজকে যদি আপনারা তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকতেন, হয়তো বিজেপির বেশ কিছু কর্মী আপনাদেরকে আগ্রাসনের শিকার বানাতো, কিন্তু 2-3 মাস পরে জায়গাটা পুরোপুরি ঠিক হয়ে যেত, সমস্ত কিছু একেবারে নিশ্চিন্তে চলতো। কিন্তু নিজেদের বেশি চালাক মনে করতে গিয়ে এবং সুবিধা দিতে গিয়ে আজকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও থাকলেন না এবং বিজেপির যারা সত্যি করেই প্রকৃত কর্মী রয়েছে তাদের মনের মধ্যেও জীবনে জায়গা করতে পারবেন না। ফলে আজকে যদি আপনারা কেশপুরে পৌঁছান বা নিজের বিধানসভা এলাকাতে পৌঁছান, এটাই হচ্ছে যে আপনাদেরকে ডিম মারার জন্য 3টে গোষ্ঠী তৈরি রয়েছে। একটা যারা আপনাদেরকে ভোট দিয়েছে সেই তৃণমূল কংগ্রেস সমর্থিত জনগণ, একটা যারা তৃণমূল কংগ্রেসের হয়ে আপনার হয়ে নির্বাচনে লড়াই করেছিল সেই সমস্ত কর্মীবৃন্দ, আর একটা বিজেপিরই কার্যকর্তা যারা আপনাদের মতো যারা সুযোগ সন্ধানী রয়েছে, তারা যদি আগামী দিনে বিজেপিতে চলে আসে এই আশঙ্কাতে ডিম ছড়াছড়ি করছে। তাই একটা সময় একটা স্লোগান উঠেছিল যে সিপিএম এর শেষপুর হচ্ছে কেশপুর। আজকে আমি এটা আপনার যে দুঃখ প্রকাশ দেখে বুঝতেই পারছি যে শিউলি সাহারও শেষপুর হয়তো কেশপুর হয়ে গিয়েছে।
তবে সত্যি করেই মনে হয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যে তৃণমূল রয়েছে তাদের জন্য আর সময়টা খুব একটা মসৃণ যাচ্ছে না। একে তো ঘরে বাইরে প্রতিবাদের শিকার, বিজেপির কর্মীরা তাদেরকে মেনে নিতে চাইছে না, তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের কর্মীরা আর চাইছে না যে এদেরকে কোনো রকম সমর্থন করতে, যাদের ভোটে এরা নির্বাচনে জয়লাভ করেছিল সেই সমস্ত মানুষরা তো আর পুনরায় এদেরকে কোনো রকম জায়গায় দেখতেই পছন্দ করছে না। এর মধ্যে আবার বিভিন্ন পঞ্চায়েতগুলোতে যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই পঞ্চায়েতগুলো ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস রয়েছে তারা কিন্তু পাল্টি করে দিতে চাইছে। আমরা এই কিছুদিন আগেই দেখলাম যে মালদাতে একটি পঞ্চায়েত, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পঞ্চায়েত সভাপতি থাকার জন্য হঠাৎ করেই রাতারাতি অনাস্থা এলো এবং এই অনাস্থা আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান কিন্তু অনাস্থায় খুব সুন্দরভাবেই জিতে গেলেন এবং জেতার পরে তারা রীতিমতো সবুজ আবির খেললো এবং জয়ধ্বনি দিয়ে নিজেদের জয় উদযাপনও করলো। দেখুন, মেম্বার কিনা যাচ্ছে না যাবে, দেখে মেম্বার কিনা যাচ্ছে না যাবে, আর দুর্নীতি ভাজপা পাইতে টাকা দিয়ে মেম্বার কিনা যায়নি যাবে। অভিষেক ব্যানার্জি ছিল তৃণমূল কংগ্রেস ছিল, শামসি অঞ্চল নেতৃত্ব তৃণমূল কংগ্রেস ছিল। আমাদের বক্তব্য একটাই পরিষ্কার যে আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের রায়ে পঞ্চায়েতে ক্ষমতায় এসেছিলাম। আমাদের গত যে 3 বছর যে প্রধান ছিল তাকে আমরা আমাদের যারা দলগতভাবে যে মেম্বারগুলো ছিল সদস্যরা তাদের কথা মতো তিনি কাজ করতেন না, তিনি একতন্ত্রভাবে তিনি নিজের মন মতো কাজ করতেন। তাই আজকে আমাদের শামসি অঞ্চলের সদস্যরা একত্রিতভাবে তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে ক্ষমতাচ্যুত করে আজকে নতুন প্রধান হিসাবে আমরা টুম্প সরকারকে নির্বাচিত করলাম। অহংকার এবং অধ্যত্বের পতন হয়েছে। এই দৃশ্য মালদার শামসি গ্রাম পঞ্চায়েতের। আপনারা দেখলেন যে আজকের দিনেও এখানে তৃণমূল কংগ্রেসের যে মমতাপন্থীরা রয়েছে তারা কিন্তু আবির খেলছে, জয় উদযাপন করছে এবং ধীরে ধীরে কিন্তু পায়ের তলার যে জমি রয়েছে সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে গোষ্ঠী রয়েছে তাদের জন্য কিন্তু গরম হতে শুরু করেছে। ইতিমধ্যেই আমাদের কাছে গোপন সূত্রের খবর রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন এনসিপিআই দলের 5 থেকে 6 সাংসদ, যারা আগামী দিনে পুনরায় ভুল স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। উল্টো দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা নিজেদেরকে আসল তৃণমূল দাবি করলেও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়ার যে ডেডলাইন রয়েছে সেই ডেডলাইনে নিজেরা কাগজপত্র বা নিজেদের উত্তর পৌঁছাতে পারেনি। তারা প্রথমবার তাদের সময় কিন্তু কভার করে গিয়েছিল, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন, তারপরে তাদেরকে 24শে জুলাই পর্যন্ত এক্সট্রা সময় দেওয়া হয়েছিল, আর দ্বিতীয় দফার সময়ে কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে অতিক্রম হয়ে যাওয়ার পরেও এখনো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কোনো রকম জবাব কিন্তু নির্বাচন কমিশনকে দিতে পারেনি। আর পুনরায় এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আবার নির্বাচন কমিশনের কাছে চিঠি করে তাড়াতাড়ি ফয়সলা শোনানোর জন্য চাপ কিন্তু বিস্তার করতে শুরু করে দিয়েছেন। আসুন এরপরে আমি আপনাদেরকে ভয় ইন ভরসা আউট এই কথাটা আজকে অনেকেই বলছেন বিজেপির বিভিন্ন জায়গায় যারা কর্মীবৃন্দ রয়েছে তাদের কার্যকলাপ দেখে, আর সত্যিই যে এটা আজকে প্রমাণিত হচ্ছে সেই ভিডিওটি আজকে সকালেই আমার হাতে লাগলো। আমি এখনো পর্যন্ত এই ভিডিওটি নির্দিষ্টভাবে কোন জায়গার বা কোন এলাকার কোন বাড়ির সেটা আমার কাছে এখনো খবর আসেনি, কারণ এই যে এপিসোডটি আমি শুট করব সেই এপিসোডটি শুট করার মুহূর্তেই আমার হাতে এই ভিডিওটি এলো, হোয়াটসঅ্যাপে একজন পাঠালো এই ভিডিওটি, এবং এই ভিডিওটি সেই জন্যই তাড়াহুড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীকালে এই ভিডিওটি কোথাকার আমি নিশ্চিতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে তথ্য নেই এই ভিডিওটি কোন বিধানসভার, কিন্তু এতটুকু নিশ্চিত যে এই ভিডিওটি পশ্চিমবঙ্গের, এবং পশ্চিমবঙ্গে আজকের দিনে কি ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছে। যে কোনো বিজেপির কর্মকর্তা যে কোনো ভাবে জয় শ্রীরাম স্লোগান দিয়ে যে কোনো সাধারণ মানুষ হোক কিংবা যে কোনো জায়গায় ঢুকে গিয়ে সেই জায়গায় ভীতি প্রদর্শন থেকে শুরু করে ভাঙচুর থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারছে। আর পশ্চিমবঙ্গের আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলছেন এই পশ্চিমবঙ্গে তার শাসনকালে কোনো গুন্ডা মাথা তুলে দাঁড়াতে পারবে না, অথচ প্রকাশ্যে গুন্ডারা এই ধরনের কাজ করার পরেও আজকে তার গুন্ডা দমন আইন কোন জায়গায় রয়েছে এটাই তো প্রশ্ন উঠছে সাধারণ মানুষের। দেখুন,
ভাঙো 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 আমি আগেই আপনাদেরকে বললাম এখনো পর্যন্ত নিশ্চিত এটা কোন বিধানসভা সেটা আমার কাছে তথ্য নেই, আমি পরবর্তীকালে যাচাই করব, কিন্তু বাংলার যে একটা বিধানসভা সেটা তো আপনারা ভাষা শুনলেই বুঝতে পারছেন। এবং শুধু তাই নয়, আমার এতটুকুই প্রশ্ন যে মাননীয় মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে তো এই ভিডিও পৌঁছাচ্ছে, যখন ছাত্র আন্দোলনের নামে কোনো মানুষকে আমরা বস্তার মধ্যে বোতল ভরে পরিষ্কার করতে দেখছি রাস্তা, কিন্তু শুধু তার দাড়ি এবং টুপি থাকার জন্য তাকে গুন্ডা দমন একটা গ্রেপ্তার করার কথা ঘোষণা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাও আবার বিধানসভায় দাঁড়িয়ে। উল্টো দিকে এই ধরনের ভিডিও আজকে গোটা পশ্চিমবঙ্গে প্রচার হওয়ার পরে এদের বিরুদ্ধে গুন্ডা দমন তো দূরের কথা, একটা সাধারণ ন্যূনতম এফআইআর হয়েছে কিনা এইটাই আমি প্রশ্ন করছি আজকে আমার এপিসোড থেকে। আর যদি এটা না হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য ব্যাপক হারে চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মানুষ যে কোনো জায়গায় একটা গ্রুপ তৈরি করে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে বাড়ি ভাঙচুর করে দিতে পারছে, যে কোনো মহিলাদের সঙ্গে যা খুশি তাই করে দিতে পারছে। এটা তো বাংলার সংস্কৃতি কখনো ছিল না, বা বাংলার সংস্কৃতি আগামী দিনে হোক আমরা তো চাইবো না। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী তিনি এত সমর্থন নিয়ে আজকে ক্ষমতায় এসেছেন, কিন্তু তার দলের মুখ এটার জন্য কি পুড়ছে না? তার দল নির্বাচনে প্রচারের আগে বারবার বলেছিলেন যে ভয় আউট ভরসা ইন, কিন্তু এটা তো একেবারে প্রকাশ্যে ভয় ইন ভরসা আউটের অন্যতম উদাহরণ। আসুন, এই ভয়ের খবর দেখলেন আপনাদের মনে একটু প্যালপিটেশন হচ্ছে, তাহলে একটু হাসির খবরও আপনাদেরকে দেখাই। হ্যাঁ, নিশ্চিতভাবে খবরটা দুঃখজনক, কিন্তু হাসি পেয়ে যাবে আপনাদেরকে, কারণ আমরা নির্বাচনের সময় একটা খুব পপুলার গান শুনেছিলাম, আইএসএফ বানিয়েছিল, মাচ্চোর মাচ্চোর শওকতরা মাচ্চোর, এবং এই গানটা অত্যন্ত ভাইরাল হয়েছিল। কিন্তু আজকের দিনে আমার মনে হয় আরো একটি নতুন গান তৈরি করতে হবে, ছাগল চোর ছাগল চোর, বিজেপি নেতা ছাগল চোর। হ্যাঁ, বাস্তবে পূর্ব বর্ধমানের বর্ধমান শহর থেকে এমনই একটি ছবি ফুটে উঠলো, যেখানে আমরা দেখলাম একটি পীর বাবার মাজারে বাঁধা এক ছাগল কেউ হয়তো দান করে দিয়ে গেছিল, সেই দানের ছাগলটাও চুরি করে নিয়ে চলে গেল বিজেপি নেতা। শোনাবো আপনাদেরকে বর্ধমান থেকে সেই প্রতিবেদনের বিশেষ মুহূর্ত, দেখুন। এবার বর্ধমানের 19 নম্বর ওয়ার্ড বিখ্যাত পীর বাবার মাজার খক্কর সাহেবের মাজার থেকে ছাগল চুরি ও ক্যাশ বাক্স থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিজেপি নেতা মনোজ চৌধুরীর বিরুদ্ধে। ভক্তদের দান করা ছাগল ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠল ওই বিজেপি নেতার বিরুদ্ধে। যদিও মনোজ কুমার চৌধুরী সেই ছাগল নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও জানান মণ্ডল সভাপতি রাজু চন্দ্রের নির্দেশেই তিনি সেই ছাগলটি নিয়ে যান। এ বিষয়ে মসজিদ কমিটির লোক ও স্থানীয় বাসিন্দারা জানান মণ্ডল সভাপতি নয়, মনোজ চৌধুরী ছাগল ও ক্যাশ বাক্সের টাকা নিয়েছে। মণ্ডল সভাপতি রাজু চন্দ্র জানান 4 তারিখের পর 19 নম্বর ওয়ার্ড মনোজ চৌধুরী আমাকে ঢুকতেই দেয়নি, তিনি নিজেকে কাউন্সিলর বলে বেড়াচ্ছেন। ব্যুরো রিপোর্ট, স্টার মেট্রো চ্যানেল। ভক্ত মাজারে দান করে গিয়েছে, ছাগলটা মনোজ কুমার চৌধুরী ওর খুদি ও ছাগলটা নিয়ে গেছে। ছাগলটা ওর দোকানের পাশে বাঁধা থাকে, সেটা ওয়ার্ডের সবাই দেখেছে। কিসের দোকান ওর? ওর ভাইয়ের দোকান আছে। কিসের? ওর ভাইয়ের চপ প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান। ও চুরি নিয়ে গেল কেন এখান থেকে? নিয়ে গেল কেন, এবার ক্ষমতার জোরে নিয়ে গেছে। কি করে এই মনোজ বাবু? মনোজ বিজেপির কর্মী আছে। তো মাজার থেকে কেন তুললো? এবার মাজার থেকে তুলে নিয়ে গেল, পার্টির পাওয়ার দেখিয়ে আর কি করছে। পার্টির পাওয়ার দেখিয়ে ছাগল চুরি নিয়ে তো চলে গেল। হিসেব মতো তো এটা লুট করায়, কারণ দেখুন এটা মাজারটা একটা ওয়াকফ সম্পত্তির মধ্যে পড়ে। এখানে যে কেউ খাসি দান করে দিয়ে যাচ্ছে সেটা নিয়ে যাওয়ার অধিকার নেই। এখানে বাজারে আরও অনেক কিছু দান করে দিয়ে যায়, আমরা তো নিচেগুলো নিয়ে আসি না। আর এই ওয়ার্ডে যে কটা মসজিদ আছে তার তুলনায় অনেক বেশি মন্দির আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো মসজিদ তুলনায় মন্দির বেশি। এই ওয়ার্ডে 34 বছর সিপিআইএম ছিল, তারপরে 15 বছর তৃণমূল।
কিন্তু এতদিন থাকার পরেও কোনো মন্দির থেকে 1 টাকাও নাকি নিচে নাকি জিজ্ঞেস করে দেখবেন আপনারা, কোনো কাউন্সিলর নাই বা তার পার্টির লোকরা কোনো মন্দির থেকে টাকা নেয় নাই। উনি ওই বিজেপি পার্টিতে থাকেন। আপনি তখন ছিলেন যখন হলো? হ্যাঁ, আমি ছিলাম। কি বললো এসে আপনাকে? আমাকে কিছু বলে নাই, ওদের কাছে চাবি ছিল, আমাদের তার কিছু করার নাই। ওদের কাছে চাবি গেল কি করে? ওদের কাছে যাদের হাতে ছিল ওরা এসে কমিটির লোক ছিল, তাদের কাছ থেকে চাবি নিয়ে নেয়। দিয়ে তারপরে এসে হ্যাঁ, ও 5 তারিখে চাবি নিয়ে নেয়, ওদের ওই খাসি পরে 9 তারিখেও খাসি আর নিয়ে যায়, আর টাকা পয়সাও বার করে। আচ্ছা, ওই খাসিটা করেছিল, ওই খাসিটা কি মাজারের কাছে? মাজারে পড়েছিল, মানসিক ছিল, যা মানসিক পড়েছে ওই জন্য। না, যদি গরু টরু হতো তাহলে হয়তো বলতে পারতাম যে বিজেপি নেতা অনেকেই যারা গোরক্ষক কমিটির মধ্যে রয়েছে গরুদেরকে বাঁচানোর জন্য এই ধরনের কাজ করে থাকেন, কিন্তু ছাগলটাকেও ছাড়লেন না। না, কাটমানি, কয়লার টাকা, বালির টাকা, এসবগুলোর নয়, ঠিক আছে বড় বড় জিনিস, অন্তত এই ছাগলগুলোও ছেড়ে দিন। গরিব মানুষ একটু খেয়ে বাঁচুক, একটু চাষবাস করে বাঁচুক। এইগুলোও যদি না ছাড়েন তাহলে গরিব মানুষরা যাবে কোথায় বলুন? তার যিনি মানত করে গিয়েছেন, যিনি হয়তো নিজের মানসিক মেটানোর জন্য ওই ছাগল ওখানে দান করেছেন, তাহলে তার মানসিকটার কি হবে? এগুলো ভেবেই আমার হাসি পেয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো তো এখনকার দিনে চলতেই পারে, কারণ নেতা এখনকার দিনে মানুষকে দেওয়ার থেকে বেশি গ্রহণ করে নিতেই পছন্দ করেন, এটাই আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। আর আপনাদেরকে এরপরে নিয়ে চলে যাব পশ্চিমবঙ্গের বিশেষ কিছু বাসিন্দাদের বক্তব্য শোনাতে। আজকে সকলেই জানেন যে বেশ ঢাকঢোল পিটিয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর জনতার দরবার তৈরি করা হয়েছিল। সেখানে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ধরনের জনতার কথা শুনেন, যারা ডাইরেক্ট সরকারের কাছে পৌঁছাতে পারেন না, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সুরাহা করেন জনতার দরবারের নাম করে। আর কি বলছেন পশ্চিমবঙ্গের মা বোনেরা জনতার দরবারের নামে? জনতার দরবারে গিয়ে পশ্চিমবঙ্গের মা বোনেদের কি ধরনের অভিজ্ঞতা হলো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে শোনাবো, দেখুন। কালকে জনতার দরবারে গেছিলাম, তো কালকে আমরা জানছিলাম যে শুনছিলাম বারবার টিভিতে বিভিন্ন খবরের কাগজে আমরা দেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের জনতার যে সমস্যাগুলো, সেটা যে সমস্যাগুলো ওনার কাজ পর্যন্ত পৌঁছায় না, সেই সমস্যাগুলো উনি নিজে সরজমিন শুনবেন। তো আমরা এখান থেকে 7 জনের প্রতিনিধি দল আমরা কালকে জনতার দরবারে সকাল 7:30টার মধ্যে পৌঁছে যাই। আমাদের সিরিয়াল পড়েছিল 61-এ। বেলা 2:30টার সময় আমাদের ডাক পড়ে। আমাদের 2 জনের বেশি ঢুকতে দেওয়া হয়নি। আমি এবং বাবলুদা 2 জনে ঢুকেছিলাম ওখানে। কিন্তু আমরা দেখেছিলাম কালকের ওখানে অনেক শিক্ষামন্ত্রী এসেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, অনেক এমএলএরা এসছেন, আমরা দেখেছি। কিন্তু আমরা দেখলাম যারা আসছে তারা আলাদা রুমে চলে যাচ্ছে, আর জনতার দরবারে আমরা যারা গেছি তাদেরকে পার্টি অফিসে ঢোকানো হচ্ছে। আমাদেরকে যখন পার্টি অফিসে ঢোকানো হলো, সেখানে মোবাইল কিছুই ব্যবহার করা যাবে না, ব্যাগপত্র নিয়ে যাওয়া যাবে না। আমরা আমাদের কথাবার্তা বলার জন্য আমরা কাগজপত্র, আমাদের লিখিত বক্তব্য জানাতে চেয়েছিলাম। ওনারা বললো আমরা হচ্ছি পার্টি, আমরা এইসব কোনো কাগজপত্র নেব না। কোনো কাগজপত্র আমাদের নেয়নি। আমরা বললাম সরকার এরকম উচ্ছেদ করে দিচ্ছে, তাহলে যাবে কোথায় এই পরিবারগুলো? বলছে সরকারের যা ডিসিশন সেটা সরকার ঠিক করবে, সরকারের কোনো কথা এখানে হবে না, আমরা সরকারের কোনো কথা এখানে আলোচনা করব না, এটা পার্টি অফিস, এখানে পার্টির বিষয়ে আলোচনা হবে। তো আমরা বললাম তাহলে আপনারা যে বলছেন জনতার দরবার, তাহলে আমরা তো জনতা, আমরা দরবারের জন্য এখানে এসেছি। তখন উনি বললেন যে দেখুন, বারবার আপনাদেরকে বলছি এটা পার্টির কেন্দ্রীয় অফিস, আপনারা এসছেন, আপনারা আপনাদের এমএলএ এর কাছে চলে যান। আমরা বললাম এমএলএ এর কাছে আমরা গেছি, আমাদের এখানকার এমএলএ রাসবিহারী বিধানসভা কেন্দ্র স্বপন দাশগুপ্ত, যিনি আমাদের রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী, তেনার কাছেও যাওয়া হয়েছে, কিন্তু কোনো রেসপন্স আমরা পাইনি, তার সঙ্গে আমরা দেখা করতে পারিনি। তখন বললো আপনারা দক্ষিণ 24 পরগনার জেলার যে নেতৃত্ব আছে পার্টির, তাদের কাছে যান। শেষমেশ আমরা যে কথাটা বলেছিলাম যে এই মানুষগুলো কিন্তু এবার তৃণমূলকে ফেলে বিজেপিকে ভোট দিয়েছিল যাতে তারা একটু ভালো থাকে, তাহলে এরা আপনাদের পার্টির সমর্থক, তাহলে এই সমর্থকরা যাবে কোথায় এই বর্ষায়? বাচ্চাদের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, কোথায় যাবে বাচ্চাদের? তো এবং তাদের মা বাবাদের প্রচন্ড মেন্টাল প্রেসার হচ্ছে। টিভির চ্যানেল, মিডিয়ার চ্যানেল এই মুখ্যমন্ত্রীর দরবারটাকে যথেষ্টই প্রচারের মাধ্যমে দেখালো, যদিও এই যে মুখ্যমন্ত্রীর দরবার রয়েছে এটা অবশ্যই সদর্থক একটা ভূমিকা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি এখান থেকে প্রত্যেকটা মানুষের দুঃখ বেদনার কথা শুনে সমস্ত কিছু একেবারে পূরণ করতে পারেন বা তাদের দুঃখ বেদনাটাকে সুরাহা করতে পারেন, এটা তো নিতান্তই একটা ভালো খবর এবং এটার প্রচার করারই দরকার। কিন্তু এই কি উদাহরণ বেরিয়ে আসছে আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে খবর রয়েছে কিনা, কিন্তু যদি এই বিষয়ে কোনো রকম খবর না থাকে, কেন এনারা এই কথা বলছেন? কেন বাংলার মানুষ আজকে এই মুখ্যমন্ত্রীর যে জনতার দরবার রয়েছে সেটা বেশি দিন হয়নি, এই 1 মাস 2 মাস হয়েছে আজকে লঞ্চ করেছে, তারপরে এই ধরনের অভিজ্ঞতার শিকার হচ্ছেন, সেটা তো যাচাই করে দেখা উচিত। এবং বাংলার মানুষকে কোনোভাবেই প্রচারের আলোর মধ্যে বোকা না বানিয়ে সত্যকারের সুরাহা করা উচিত, এটাই তো বাংলার মানুষ চায়। তবেই তো বাংলার মানুষ, সে পদ্মফুল হোক কিংবা জোড়া ফুল, তাদের জয়গান গেয়ে যাবে। আর আমি আপনাদেরকে এরপরে দেখাবো যে মিড ডে মিলের ডিম কিন্তু আবার ফেরত চলে এসেছে, সেটা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন, আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার
ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। আর এই ঘোষণার পরেই অনেক মানুষের কিন্তু আজকে ঘুম না হওয়ার মতো পরিস্থিতি। কাদের বলুন তো? বিশেষ কিছু মানুষ রয়েছে যারা ডিম যখন ইস্কন মিড ডে মিলে দেবে না এমনটা ঘোষণা করে দিয়েছিল কলকাতার চারিদিকে, তখন অনেক বিরোধী দল থেকে শুরু করে অনেকেই ডিম একটা বাচ্চাদের অন্যতম পুষ্টির কারণ এই নিয়ে গর্জে উঠলো। বেশ কিছু মানুষ রয়েছে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যারা অনেকটা ওই চেটে চলার মতো অবস্থায় থাকে, তারা কিন্তু ভিডিও প্রকাশ করেছিলেন যে ডিম কি দরকার বাচ্চাদের, এর থেকে বেশি প্রোটিন কিন্তু সোয়াবিন রাজমাতে রয়েছে। কত বড় বড় ভিডিও, কত বড় বড় ব্লগ, কত বড় বড় ছবি আজকে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করেছিলেন যে রাজমা এবং সোয়াবিনের প্রোটিনে কত গুণ রয়েছে সেটা শোনানোর জন্য কিন্তু বাধ্য হলেন মাননীয় মুখ্যমন্ত্রী এটা মানতে যে বাচ্চাদের যে ডিম রয়েছে সেই ডিমের মধ্যে একটা প্রোটিনের ভাব রয়েছে। আর ডিমের বিকল্প কখনোই বাচ্চাদের মধ্যে সোয়াবিন কিংবা নিরামিষ খাবার হতে পারে না। হ্যাঁ, অবশ্যই সোয়াবিনের মধ্যে ডিমের থেকে বেশি প্রোটিন রয়েছে, কিন্তু বাচ্চারা ডিমের প্রতি একটু বেশি আবেগঘন হয়ে পড়ে এবং ডিম তাদের কাছে একটা অন্যতম প্রিয় খাবার। আর এই ডিম বাচ্চাদের সমস্ত পুষ্টিকে কভার করে, ভিটামিন থেকে শুরু করে প্রোটিন সমস্ত কিছু পাওয়া যায় ডিমের মধ্যে থেকে, যেটা সোয়াবিন কিংবা রাজমার মধ্যে পাওয়া যায় না। কিন্তু সেদিন সরকারের দাবিদারি করার জন্য বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার নেমে পড়েছিলেন ডিমের পুষ্টি কম করিয়ে সোয়াবিন এবং রাজমার পুষ্টি গুণাতে। কিন্তু আজকে মানুষের প্রতিবাদ এবং বাচ্চাদের কান্নাকাটি এটা দেখার পরে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার বাধ্য হলেন মিড ডে মিল ইস্কনের হাতে থাকার পরেও ডিমটা বাইরে থেকে বাচ্চাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। ইসকনকে আমরা শ্রদ্ধা করি এবং ইসকনের প্রসাদ এবং খাবার আমি যথেষ্ট খাই। ইসকন মানে পুরোটা ভেজিটেবল হয়ে যাবে, নিরামিষ হয়ে যাবে, ভেজ হয়ে যাবে। তো ওই জায়গাটায় যদি একটু যারা একটু ডিম খেতে চায় ওইটাই যদি একটু রিকনসিডার করেন তাহলে বোধহয় ভালো হয়। হ্যাঁ, সেদিন বিধানসভায় পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা তো আক্ষরিক করতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা তাদের গোষ্ঠী নিজেদেরকে বিরোধী দল হিসাবে দাবি করে, কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে সেদিন বাচ্চাদের পুষ্টির কথা চিন্তা করে মিড ডে মিলের ডিম ফেরানোর কথা কখনোই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই দুটো তিনটে যে বিধায়ককে এখন দেখা যাচ্ছে তারাই কিন্তু গলাবাজি করে এই ডিমটাকে ফেরত আনার কথাও বিধানসভায় বলেছিলেন। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত ধন্যবাদ যে বাচ্চাদের এই ধরনের পুষ্টিজনক খাবারটাকে আবার আপনি ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করেছেন। যদিও অনেকেই বলছেন যে যেভাবে ককরোচ জনতা পার্টি চারিদিকে আন্দোলন করছে, হয়তো সম্ভবত আন্দোলন আগামী দিনে না এই ডিম নিয়েও পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে, সেই চিন্তা করেই বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির যে সরকার রয়েছে তারা একটু মানুষের কথা চিন্তা শুরু করেছেন। কিন্তু যেটাই হয়ে থাকুক, ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে যে বাচ্চাদের মুখে এই হাসিটা ডিমের আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণে সকলে দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।